হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি গাইড। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঘরেতে আছো। আজকে আমরা 2006 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমসে পলিটি সেকশানে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ডিসকাশনস করব। এর আগে আমরা 5টা ভিডিওতে 2000 থেকে 2005 সালে পলিটিতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাশনস করেছি এবং আমরা আমাদের চ্যানেলে হিস্ট্রির কিন্তু অনেকগুলো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছি। প্রথমে যদি চ্যানেলটা দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং নিয়মিত আপডেট পেতে পাশে যে ঘন্টা বাটনটি আছে সেটা কিন্তু ওপেন করে রেখো, তাহলে নিয়মিত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করতে চাও তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করব। এখানে আমরা প্রত্যেকদিন নিউজ আর্টিকেল, নিউজ পেপার এবং ডিফারেন্ট মেটেরিয়াল প্রোভাইড করে থাকি এবং এই নামে সার্চ করেও কিন্তু তোমরা অ্যাড হয়ে যেতে পারো। চলো, আজকের দিনের প্রথম প্রশ্ন কি বলেছে? পঞ্চায়েতি রাজ ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া ইন দি ইয়ার। পঞ্চায়েতি ব্যবস্থা ভারতে কত সালে শুরু হয়েছিল? 1956, 1951, 1959 না 1961 সালে? দেখো, পঞ্চায়েতি রাজ সিস্টেম এটা ভারতে 1959 সালে 2রা অক্টোবর বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশনে শুরু হয়েছিল। আর পঞ্চায়েতি রাজ সিস্টেমটা এটা রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে প্রথম শুরু হয়েছিল। এরপরে সেকেন্ড স্টেট হিসাবে অন্ধ্রপ্রদেশে নভেম্বর মাসে 1959 সালে শুরু হয়েছিল। তারপরে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো। আর্টিকেল 25 অব দি কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া রিলেটেড টু। ভারতীয় সংবিধানের আর্টিকেল 25 কিসের সঙ্গে সম্পর্কিত? এ, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, বি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, সি, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস, ডি, ব্যান অন রিলিজিয়াস ইনস্ট্রাকশনস ইন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস। দেখো, ভারতীয় সংবিধানের আর্টিকেল 25 এটা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নের কথা বলে, ঠিক আছে? এবং দেখো, এবার আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল 25 থেকে 28, এই যে 3 আর্টিকেল আছে, এই আর্টিকেল কিন্তু রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান্স সম্বন্ধে আলোচনা করা আছে। তারপরে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের কথা বলা আছে, এটা আর্টিকেল 23 এবং 24A, ঠিক আছে? এবং আর্টিকেল 28-এ, আমাদের সংবিধানের আর্টিকেল 28-এ বলা আছে, নো রিলিজিয়াস ইনস্ট্রাকশনস উড বি ইম্পোর্টেড ইন দি স্টেট ফান্ডেড এডুকেশনাল ইনস্টিটিউট, ঠিক আছে? এটা দেখো, বোঝা গেল, সেটা স্টেট ফান্ডেড বা স্টেট অনুমোদিত কোনো ইনস্টিটিউটে রিলিজিয়াস ইনস্ট্রাকশনস দেওয়া যাবে না কোনো ছাত্রছাত্রীকে, এটা বলা হয়েছে আর্টিকেল 28-এ। তারপরে কোশ্চেন দেখো, আমি ডিটেলসে সব লিখে দিয়েছি এবং এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে ইজিলি। তারপরে কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? রাজ্যসভা ইজ প্রেসিডেন্ট ওভার বাই দি। রাজ্যসভায় সভাপতিত্ব করে থাকেন কে? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট না হোম মিনিস্টার? দেখো, রাজ্যসভায় সভাপতিত্ব করে থাকেন ভারতের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট এটার সঠিক অ্যান্সার। দেখো, যিনি রাজ্যসভার সভাপতি হন তিনি উপরাষ্ট্রপতি হন, বা আমরা ঘুরিয়ে বলতে পারি যিনি ভারতের উপরাষ্ট্রপতি হন তিনিই কিন্তু ক্ষমতা বলে বা এক্স অফিসিওভাবে চেয়ারম্যান অফ রাজ্যসভা হয়ে থাকেন। বোঝা গেল? আর দেখো, রাজ্যসভাতে এই যে আমাদের চেয়ারম্যান আছেন যিনি, বা উপরাষ্ট্রপতি যিনি আছেন, তার অনুপস্থিতিতে ডেপুটি চেয়ারম্যান কিন্তু কার্যভারগুলো দেখেন। এবং রাজ্যসভার ফার্স্ট যে সিটিংটা হয়েছিল সেটা তোমরা মনে রাখবে 13ই মে 1952-তে, এবং আমি এই ভিডিওটা করছি 14ই মেতে। তারপরে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো। মিনিমাম এজ অফ অ্যান ইন্ডিয়ান সিটিজেন টু বি ইলেক্টেড ফর লোকসভা ইজ, মানে লোকসভার ভোটে দাঁড়াতে গেলে একজন ভারতীয় নাগরিককে ন্যূনতম কত বছর বয়স হতে হবে?
18 বছর, 20 বছর, 25 বছর না 35 বছর? দেখো, লোকসভা ইলেকশনে ফাইট করার জন্য কোনো প্রার্থীকে ন্যূনতম তার 25 বছর বয়স হতে হবে। ভোট দান করার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। রাজ্যসভার নির্বাচনে দাঁড়াতে গেলে বা রাজ্যসভার এমপি হতে গেলে 30 বছর বয়স হতে হবে। ওকে। আর গভর্নর বা রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স হতে হবে। ঠিক আছে। যদি তোমাদেরকে বলে ভারতের চিফ জাস্টিস হতে গেলে বা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে এরকমভাবে কোনো স্পেসিফিক বয়স নির্ধারণ করা নেই সংবিধানে। ওকে। তারপরে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? দেখো, এরকম কোশ্চেন আর হয়তো ডব্লিউবিসিএস প্রিলিমসে তোমরা দেখতে পাবে না, এত ইজি কোশ্চেন। এটা 2005-06 সালে ছিল বলে এত ইজি কোশ্চেন দিয়েছে। দি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্টের নাম কি? জিএস পান্ত, তারপর হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারপর হচ্ছে ডক্টর জাকির হুসেন, তারপরে ভিভি গিরি। তো এটা সবাই তোমরা জানো যে ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট তিনি ছিলেন এস রাধাকৃষ্ণন এবং তিনি হচ্ছে ভারতের সেকেন্ড রাষ্ট্রপতি। ওকে। দেখো, আমি যে ইনফরমেশনগুলো বলছি এটা তোমরা লিখে নেবে। জাকির হুসেন তিনি ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং থার্ড রাষ্ট্রপতি, এবং তিনি কিন্তু সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। জাকির হুসেন সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, এবং তিনি কিন্তু ফেমাস ইকোনমিস্টও ছিলেন, ডক্টর জাকির হুসেন। তারপরে ভিভি গিরি, ভিভি গিরি তিনি হচ্ছে ভারতের ফোর্থ প্রেসিডেন্ট। ওকে, এবং থার্ড ভাইস প্রেসিডেন্ট। আর ভিভি গিরি সম্পর্কে আরেকটা তোমাদের ইনফরমেশন বলে দিই, এটা ডাব্লিউবিসিএস মেনে এই প্রশ্নটা এসছে। তিনি হচ্ছে অনলি প্রেসিডেন্ট যিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে কিন্তু ইলেক্টেড হয়েছিলেন। বোঝা গেল? চলো তারপরে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? কোশ্চেন নাম্বার 6-এ, দি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু দি ইন্ডিয়ান কনস্টিটিউশনস ওয়াজ মেড ইন দি ইয়ার। বলছে ভারতীয় সংবিধানের যে সংবিধান সংশোধনটা প্রথম কত সালে হয়েছিল সেটা জানতে চেয়েছে। 1949, 1951, 1955 না 1960? ভারতীয় সংবিধানে প্রথম সংবিধান সংশোধন হয়েছিল 1951 সালে, এবং ফার্স্ট সংবিধান সংশোধন করে সংবিধানে 9th শিডিউল অ্যাড করা হয়েছিল। আর 9th শিডিউলে এটা বেসিক্যালি বলা আছে যে কনস্টিটিউশনস টু প্রোটেক্ট দি ল্যান্ড রিফর্ম, কি বলছে, ল্যান্ড রিফর্ম অ্যান্ড দি আদার ল প্রেজেন্ট ইন ইট ফর্ম দি জুডিশিয়ালস রিভিউ, এইটার কথা বলা হয়েছে 9th শিডিউলে। ওকে, দেখো এটা লেখা আছে যেটা আমি বললাম, এটা তোমরা নোট করে নেবে। তারপরে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? ফার্স্ট স্পিকার অফ লোকসভা, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন সেটা জানতে চেয়েছে। এখন লোকসভার স্পিকারকে ওম বিড়লা, আমরা সবাই জানি। দেখো অপশান কি বলছে? জিএস ধিলন, তারপর বলছে হুকুম সিং, তারপর এ আয়াঙ্গার, তারপর জিএস মাভলাঙ্কার। এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, জিএস মাভলাঙ্কার। তিনি হচ্ছে ভারতের প্রথম স্পিকার ছিলেন। শুধু তাই নয়, জিএস মাভলাঙ্কার যিনি দাদা সাহেব নামে খ্যাত ছিলেন, তিনি কিন্তু সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিরও কিন্তু স্পিকার ছিলেন। সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিরও কিন্তু স্পিকার ছিলেন, এটা মনে রাখবে। তারপর দেখো জিএস ধিলন ভারতের ফোর্থ স্পিকার। ঠিক আছে। তারপর হুকুম সিং তিনি হচ্ছে ভারতের থার্ড স্পিকার। ওকে। আর এস আয়াঙ্গার তিনি হচ্ছে ভারতের সেকেন্ড স্পিকার। বোঝা গেল? তাহলে ভালো করে মনে রাখবে, ফার্স্ট স্পিকার কে? জিএস মাভালাঙ্কার। সেকেন্ড স্পিকার কে? আয়াঙ্গার। ওকে। থার্ড স্পিকার কে? থার্ড স্পিকার হচ্ছে হুকুম সিং। ওকে। আর ফোর্থ স্পিকার হচ্ছে জিএস ধিলন। তারপরে কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? কমিউনিটি ডেভেলপমেন্ট ইজ অর্গানাইজড অন দি বেসিস অফ, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা অর্গানাইজড হয়েছিল কিসের বেসিসে? পপুলেশনস, কমিউনিটি, এরিয়া না নান অফ দিস? দেখো, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা শুরু হয়েছিল 1952 সালে, এবং কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা অর্গানাইজড হয়েছিল অন দি বেসিস অফ কমিউনিটি। ওকে, কমিউনিটি। অপশানস বি কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? দি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কনসিস্ট অফ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলটা কি দিয়ে গঠিত? প্রাইম মিনিস্টার,
চিফ মিনিস্টার অফ অল স্টেট, দি মেম্বার্স অফ দি প্ল্যানিং কমিশন যেহেতু এখন নেই, এখন হয়ে গেছে কি নীতি আয়োগ, তারপর অল অফ দি অ্যাবভ। দেখো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটাতে হচ্ছে উপরে লিখিত প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার অফ অল স্টেট এবং মেম্বার্স অফ প্ল্যানিং কমিশনস সবাইকে নিয়েই কিন্তু গঠিত। ওকে, আর দেখো এই এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা এস্টাবলিশ হয়েছিল আগস্ট 1952-তে। ঠিক আছে, আগস্ট 1952-তে এটা এস্টাবলিশ হয়েছিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলটা একটা এক্সিকিউটিভ বডি, ঠিক আছে, এক্সিকিউটিভ বডি এটা, এবং এটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি নয়, স্ট্যাটুটারি বডি নয়, ঠিক আছে, কনস্টিটিউশনাল বডি নয় বা স্ট্যাটুটারি বডি নয়। তারপর দেখো এই যে এনডিসিটা, এইটা হচ্ছে একটা অ্যাপেক্স বডি ছিল যে টেক ডিসিশনস অফ দি ম্যাটার রিলেটেড টু অ্যাপ্রুভাল অফ 5-year প্ল্যানস অফ দি কান্ট্রি, ঠিক আছে। আর দেখো প্রাইম মিনিস্টার তিনি হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন এনডিসির, বোঝা গেল, কে? প্রাইম মিনিস্টার, পিএম। এতগুলো ইনফরমেশনস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এই টপিকের উপরে। তারপরে কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? হুইচ ওয়ান আউট অফ দি ফলোয়িং ইজ নট ফান্ডামেন্টাল রাইট? এই চারটে রাইটের মধ্যে কোনটি ফান্ডামেন্টাল রাইট নয়? রাইট টু ইকুয়ালিটি, তারপর হচ্ছে রাইট অফ ফ্রিডম অফ রিলিজিয়ন্স, তারপর বলছে রাইট টু স্ট্রাইক, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস। দেখো ভারতের সংবিধানের রাইট টু ইকুয়ালিটির কথা 14 নম্বর আর্টিকেলে বলা আছে। তারপর হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন্স, এটা 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে উল্লিখিত আছে। তারপরে রাইট এগেন এক্সপ্লয়টেশনের কথা, সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের 23 এবং 24 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে। অর্থাৎ রাইট টু স্ট্রাইকের কথা, এটা কিন্তু একটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে উল্লেখ নেই। ওকে, তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হবে অপশান সি, রাইট টু স্ট্রাইক। এটা একটা ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল রাইটের মর্যাদা দেওয়া হয়নি। তারপরে কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশনস রাইট টু প্রপার্টি এক্সক্লুডেড ফর দি ফান্ডামেন্টাল রাইট? জানতে চেয়েছে যে ভারতীয় সংবিধানের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকারটাকে সেটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। 40তম আর্টিকেল, 41, 43 না হচ্ছে 44তম। দেখো 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাইট টু প্রপার্টিকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল রাইটের তালিকা থেকে, এবং এটা জাস্ট একটা লিগাল রাইট হয়েছিল আন্ডার আর্টিকেল 300A। ওকে, যখন হচ্ছে মোরারজি দেশাই তিনি ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন। তারপরে কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ অ্যাবলিশড ইন দি ইয়ার। ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল কবে অ্যাবলিশড করা হয়েছিল? 1965, 1966, 1969 না 1971? দেখো আমাদের 6টা স্টেটে অ্যাট প্রেজেন্ট, জম্মু কাশ্মীরকে বাদ দেওয়া হয়েছে এবং অন্ধ্রপ্রদেশও কিছুদিন পরে বাদ যাবে। তো অ্যাট প্রেজেন্ট 6টা স্টেটে সেখানে কিন্তু বাইক্যামারাল লেজিসলেটিভ আছে। ওকে, এবং লেজিসলেটিভ কাউন্সিল আছে বলতে পারো। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলের অস্তিত্ব ছিল, এবং এটার ফার্স্ট এক্সিস্টেন্স শুরু হয়েছিল 1952 সালে, কিন্তু 1969 সালে এটাকে আর কি অ্যাবলিশ করা হয়েছিল। আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন করছি, এই যে লেজিসলেটিভ কাউন্সিলের অ্যাবলিশনসটা কোন আর্টিকেলের সঙ্গে রিলেটেড? কোন আর্টিকেলের আন্ডারে এই লেজিসলেটিভ কাউন্সিলকে অ্যাবলিশ করা যায়, এটা তোমরা কমেন্ট সেকশনে উল্লেখ করবে। তারপর দেখো পরে কোশ্চেন নাম্বার 13 কি বলেছে? আর্টিকেল 370 অফ দি কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া ইজ অ্যাপ্লিকেবল টু। ধারা 370 কোথায় আর কি অ্যাপ্লিকেবল? মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, কর্ণাটক না বিহার? দেখো আর্টিকেল 370 সেটা হচ্ছে আগে জম্মু কাশ্মীরের উপরে অ্যাপ্লাই করা হতো, এখন আর হবে না, ঠিক আছে। এবং হচ্ছে দেখো 5 আগস্ট 1919 থেকে এটা আর কি আর্টিকেলটা তুলে নেওয়া হয়েছে, এবং 31 অক্টোবরের পর থেকে দুটো স্টেট হয়েছে জম্মু কাশ্মীরকে বাইফুট হয়ে, একটা হচ্ছে লাদাখ আর একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ওকে, এবং এটা কিন্তু হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ রূপে। জম্মু অ্যান্ড কাশ্মীরিতে ভোট হবে, কিন্তু লাদাখে কোনো ভোট হবে না। ওকে, লাইক দিল্লি হয়েছে।
ইউনিয়ন টেরিটরিজ থাকবে, কিন্তু লাদাখে ভোট হবে না, মাইন্ড ইট। তারপরে কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার ইমার্জেন্সি ইফ দেয়ার ইজ, ভারতের রাষ্ট্রপতি ইমার্জেন্সি জারি করতে পারে যদি বা যখন ওয়ার অর থ্রেট অফ ওয়ার, ফেলিওর অফ কনস্টিটিউশনাল মেশিনারি বা ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি। দেখো, প্রেসিডেন্ট তিনি হচ্ছে 3 টাইপস অফ ইমার্জেন্সি, বা আমাদের সংবিধানে 3 টাইপস অফ ইমার্জেন্সি আছে, ঠিক আছে। একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352, তারপর হচ্ছে স্টেট ইমার্জেন্সি, সেটা হচ্ছে 356, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি আন্ডার 360। ওকে, তো এই 3টে সিচুয়েশনেই প্রেসিডেন্ট কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন, ঠিক আছে। তাহলে অল অফ দি অ্যাবভ কারেক্ট আনসার হবে। এই কোশ্চেনটার সঠিক আনসার হচ্ছে অপশান ডি হলো। তো আজকের ডিসকাশনসটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না কিন্তু, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো পিডিএফটি পাওয়ার জন্য।